আপনি যদি কখনো ব্রিটিশ নাগরিককে প্রশ্ন করেন সর্বপ্রথম কে এভারেস্ট জয় করেছিলেন, মনে মনে হয়তো আপনি ভেবে নিয়েছেন যে উত্তরে স্যার এডমুন্ড হিলারি ও তেনজিং নরগের নাম শুনবেন। কিন্তু আপনাকে চমকে দিয়ে ব্রিটিশ সেই নাগরিক যদি প্রশ্নের উত্তরে অন্য কোনো পর্বতারোহীর নাম উল্লেখ করে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। অনেক ব্রিটিশ নাগরিক আছেন যারা ঘুণাক্ষরেও বিশ্বাস করে না যে হিলারি ও তেনজিং নরগে সর্বপ্রথম এভারেস্ট জয় করেছেন। তাদের বিশ্বাস হিলারি এবং নরগের 30 বছর আগেও সর্বপ্রথম এভারেস্ট জয় করেছিলেন ব্রিটিশ পর্বতারোহী জস ম্যালোরি এবং তার সহযোগী স্যান্ডি অরভিন। তবে ব্রিটিশদের বিশ্বাস একেবারেই যে অমূলক তা কিন্তু নয়। এভারেস্টকে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু। বিংশ শতাব্দীর শুরুর দিকেই পৃথিবীর 2 মেরুতে মানুষ তার পদচিহ্ন এঁকে দিয়েছিলেন। বাকি ছিল শুধু এভারেস্ট। আর এভারেস্টের চূড়ায় নিজেদের পদচ্ছাপ এঁকে দেওয়ার জন্য সবার আগে আগ্রহী হয়েছিলেন ব্রিটিশ পর্বতারোহীরা। সেই কারণেই বিংশ শতাব্দীর শুরুর দিকে 1921 সালে এভারেস্টের চূড়ায় আরোহণ করার প্রথম পরীক্ষামূলক চেষ্টাটিও করেছিলেন তারা। এই পরীক্ষামূলক অভিযানের একজন সদস্য ছিলেন ইংল্যান্ডের মবেরিতে 1888 সালে জন্ম নেওয়া জস ম্যালোরি। এই অভিযানে তিব্বতের দিক দিয়ে এভারেস্টের চূড়ায় ওঠার রাস্তা আবিষ্কার করেছিলেন জস ম্যালোরি এবং গাই বুলক। জস ম্যালোরি ছিলেন ধর্মযাজক বংশধর। তিনি উইনচেস্টার কলেজে পড়াশোনা করার সময় তার একজন শিক্ষকের অধীনে আল্পস পর্বতমালা ভ্রমণে গিয়েছিলেন এবং আল্পসের অনেক উঁচুই উঠে গিয়েছিলেন। এভাবে তার পর্বত আরোহণের দক্ষতা প্রথমবার প্রকাশ পায়। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে শিক্ষকতায় নিজেকে নিযুক্ত করেছিলেন। এর পাশাপাশি আল্পস এবং ওয়েলস পর্বতে তিনি তার পর্বত আরোহণের দক্ষতা ঝালাই করে নিচ্ছিলেন। তৎকালীন সময়ে অন্যান্য পর্বত আরোহণকারীরা খেয়াল করেছিলেন ম্যালোরির পর্বত আরোহণের কৌশল, দক্ষতা এবং অজেয়কে জয় করার বাসনা অন্য সকলের থেকে একেবারেই আলাদা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ম্যালোরি ফ্রান্সের হয়ে যুদ্ধ করেছিলেন। 1919 সালে যুদ্ধ থেকে ফিরে তিনি আবারও শিক্ষকতায় মনোনিবেশ করেন, কিন্তু যুদ্ধের ভয়াবহতা তার মধ্যে থেকে কাটেনি। 1921 সাল থেকে 1924 সাল এই সময়ের মধ্যে যে 3টি এভারেস্ট অভিযান চালানো হয়েছিল, এতে 26 জনের মধ্যে 20 জনই যুদ্ধের দামামা ও ভয়াবহতার সাক্ষী। এর আগে তিনি দীর্ঘ সময় ধরে ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ আলপাইন ক্লাবের সদস্য ছিলেন। তাই ক্লাবটি যখন 1921 সালে সর্বপ্রথম এভারেস্ট জয়ের অভিযান পরিচালনার কথা ভাবছিল, স্বাভাবিকভাবে এই অভিযাত্রিক দলের সদস্য ম্যালোরি ছিল তাদের অন্যতম পছন্দ। যেহেতু এভারেস্ট জয় করতে হবে এমন কোনো পরিকল্পনা ছিল না, বরং পরীক্ষামূলক অভিযান ছিল, তাই তারা নর্থ পোলের বেশি উপরে উঠতে পারেননি। রাস্তা তো আবিষ্কার হলো, এবার চূড়ায় ওঠার নেশাও আগের চেয়ে বেড়ে গেল। ফলে এর পরের বছর 1922 সালে আরও একটি অভিযান চালানো হয়েছিল, যা ছিল এভারেস্ট জয়ের সর্বপ্রথম পরিকল্পিত অভিযান। এই অভিযানে 7 জন শেরপা তুষার ঝড়ের কবলে পড়ে মারা গিয়েছিলেন। এই অভিযানের সাথেও যুক্ত ছিলেন ব্রিটিশ পর্বতারোহী ম্যালোরি। ব্যর্থ মন নিয়ে এভারেস্টের চূড়ার অনেকটা কাছে থেকে ফিরে আসেন তিনি। অনেকে ধরেও নিয়েছিলেন তার আর এভারেস্টের চূড়ায় ওঠা হবে না। ইতিমধ্যে তার বয়স হয়েছে 36 এবং 3 সন্তানের বাবা হয়েছেন। কিন্তু এভারেস্টের নেশা তাকে আর ছাড়তে চায় না। যে করেই হোক এভারেস্ট জয় করতেই হবে, এই ছিল তার ধ্যান জ্ঞান। তাই শেষবারের মতো আবারও এভারেস্ট জয়ের নেশা ছুটে চলা। 1924 সালে এভারেস্ট জয়ের অদম্য ইচ্ছা নিয়ে আবারও অভিযানের পরিকল্পনা করছিলেন জস ম্যালোরি। এই অভিযানের পরিকল্পনা করতে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন ম্যালোরির স্ত্রী রুথ। সন্তান এবং পরিবারের কথা বলে স্ত্রী তাকে বোঝাতে চেয়েছিলেন যে তাকে পরিবারের পাশে, সন্তানদের পাশে থাকাটা খুবই প্রয়োজন। কিন্তু মন যার পড়ে আছে এভারেস্টে, তাকে কি আর ফেরানো যায়? তবে স্ত্রীর প্রতি ভালোবাসার প্রকাশ করেই তিনি স্ত্রীকে বলেছিলেন, এবার যদি এভারেস্ট জয় করতে পারি তাহলে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় তোমার একটা ছবি রেখে আসব। স্ত্রীকে দেয়া এই প্রতিশ্রুতি পরবর্তীতে গোটা পৃথিবীর মানুষকে নিয়ে গেছেন রহস্যের অন্তরালে। স্ত্রীকে অনেক কষ্টে বুঝিয়ে স্ত্রীর নিষেধের শর্তেও ম্যালোরি যাত্রা করলেন এভারেস্টের দিকে। অবশ্য 1924 সালে এভারেস্ট অভিযানে যাওয়ার আগে থেকেই পত্রপত্রিকায় আসতে থাকে ম্যালোরির নাম। নিউ ইয়র্কে ম্যালোরিকে নিয়ে সংবাদ সম্মেলন হয়। এই সংবাদ সম্মেলনে ম্যালোরিকে একটি প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে চান? এর উত্তরে তিনি যা বলেছিলেন, বিকজ ইটস দেয়ার,
এবার তার সঙ্গী ছিলেন মাত্র 22 বছর বয়সী স্যান্ডি অরভিন। 1924 সালের এই অভিযানের প্রথম দুটি প্রচেষ্টা সম্পূর্ণ করতে পারেননি তারা। এদিকে জুন মাস, আসছে মৌসুমি আবহাওয়া, এখানে দেরি করা সম্ভব নয়। সম্ভবত এখান থেকে স্ত্রীকে শেষবারের মতো চিঠি পাঠিয়েছিলেন জর্জ। লিখেছিলেন, বর্ষাকাল এগিয়ে আসছে, এরপর আর ওঠার সুযোগ পাবো কিনা জানি না, আমি এখানে পড়ে থাকতে চাই না, পরশুদিন আমরা যাত্রা শুরু করতে চাই। এরপর দুজন এভারেস্ট জয়ের পণ নিয়ে তৃতীয়বারের জন্য অভিযান চালানোর পরিকল্পনা করেন। 4 জুন তারা দুজনেই অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে রওনা করে। পরের 3 দিনে 6 নম্বর বেস ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। এর পরের দিন 8ই জুন দুজন 6 নম্বর বেস ক্যাম্প থেকে রওনা দেয়। সেদিন দুপুরের মধ্যে তারা চূড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তাদেরকে শেষবারের মতো দেখা গিয়েছিল 8600 মিটার উচ্চতায়। এখান থেকে চূড়া উঠতে বাকি আর মাত্র 250 মিটার, অর্থাৎ খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তারা। কিন্তু তাদেরকে আর কখনো দেখা যায়নি। প্রচণ্ড তুষার ঝড়ে দুজনেই প্রাণ হারিয়েছিলেন। তাদের এই মৃত্যু পর্বত আরোহণের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যের জন্ম দেয়। সকলের মনেই প্রশ্ন দানা বাঁধে, তারা কি পেরেছিলেন শেষ পর্যন্ত? রহস্য আরও ঘনীভূত হয়েছিল 1975 সালের এক এভারেস্ট অভিযানের পর। এই অভিযানে একজন চীনা পর্বতারোহী একজন ইংরেজের মৃতদেহ দেখতে পেয়েছিলেন বলে জানা। এর আগে 1930 সালের এক অভিযানে অরভিনের আইস এক্স খুঁজে পাওয়া গিয়েছিল 8440 মিটার উচ্চতায়। এরপর 1991 সালের এক অভিযানে 1920 সালের অভিযানে ব্যবহৃত অক্সিজেন ক্যানিস্টার খুঁজে পেয়েছিলেন এক অভিযাত্রী দল। এভাবে কিছু ছোট ছোট নমুনা পাওয়া যেতে যেতেই 1999 সালে শুধুমাত্র 2 জনকেই খুঁজতে একটি আলাদা অভিযান পরিচালনা করা হয়েছিল। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল তাদের মৃতদেহ এবং তাদের ক্যামেরা খুঁজে বের করা। কারণ যদি ক্যামেরাটি খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো সেখান থেকে জানা যেতে পারে যে তারা আসলে এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন কিনা। 1999 সালের এই অভিযানে অরভিনের মৃতদেহ বা তার ক্যামেরার কোনোটিই খুঁজে পাওয়া যায়নি। তবে খুঁজে পাওয়া গিয়েছিল জস মেলোডির মৃতদেহ, আর বেস ক্যাম্প থেকে নিয়ে যাওয়া সব কিছুই মেলোডির পোশাকের মধ্যেই পাওয়া গিয়েছিল। শুধু ছিল না তার স্ত্রীর ছবি, যে ছবিটি তিনি এভারেস্টের চূড়ায় রেখে আসার প্রতিজ্ঞা করেছিলেন তার স্ত্রীর কাছে। তাহলে কি এভারেস্টের চূড়ায় রেখে এসেছিলেন সেই ছবি, আর নেমে আসার সময় প্রচণ্ড তুষার ঝড়ে তাদের মৃত্যু হয়েছিল? এই অভিযানে মেলোডির গগলসটিও পাওয়া গিয়েছিল তার জামার পকেট থেকে। চোখের গগলস পকেটে থাকার কারণে তাদের এভারেস্টের চূড়ায় ওঠার সম্ভাবনাও আরও দৃঢ় হয়ে ওঠে। ধারণা করা হয় শেষবার তাদেরকে যেখানে দেখা গিয়েছিল সেখান থেকে চূড়ায় উঠতে গেলে সন্ধ্যের আগেই উঠে যাওয়া সম্ভব ছিল। অর্থাৎ তারা চূড়ায় উঠেই আইস গগলস খুলে পকেটে রেখেছিলেন, কারণ এমন বৈরী পরিবেশে রাতের বেলা বা সন্ধ্যার পর গগলস পরার কোনো সম্ভাবনাই নেই। এরপর থেকে নানা সময়ে নানা বিতর্ক হয়েছে, তথ্য এসেছে তাদের এভারেস্ট জয় করা নিয়ে, কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি যে তারা কি আসলে এভারেস্ট জয় করতে পেরেছিল। শেষমেশ সব রহস্যের অবসান করতে এগিয়ে আসেন জস মেলোডির ছেলে। তিনি বলেছিলেন, শুধু এভারেস্টের চূড়ায় উঠতে পারলেই এভারেস্ট জয় করা নয়, সেখান থেকে সফলভাবে নেমে আসাটাও এর অংশ। মেলোডির ছেলে হয়তো অনেকটা আক্ষেপ নিয়েই এই কথাটি বলেছিলেন। তবুও প্রশ্ন থেকেই যায়, আসলেই কি মেলোডি মানব ইতিহাসের প্রথম ব্যক্তি হিসাবে এভারেস্টের চূড়ায় নিজের পদচিহ্ন এঁকে দিয়েছিলেন? বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। এমনই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন এডুটিপস বাংলাকে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।